কি হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে? এই ডাকসু কি সেই ডাকসু হবে শেষ পর্যন্ত? এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কি গণতান্ত্রিক যে পরিবেশ ক্যাম্পাসগুলোতে সেই পরিবেশের কি উত্তরণ ঘটবে, নাকি একই পরিস্থিতির মধ্যেই থাকবে? নানান প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক মহলে আছে, আশা আছে এবং উদ্বেগও আছে, উৎকণ্ঠাও আছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এসব প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে যে এই ডাকসু নির্বাচনটি কি কেবলই নির্বাচন, কেবলই কি আরেকটি ক্ষমতার একটি নির্বাচন হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, না ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদের ন্যায্য অধিকার, গণমানুষের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দাবি দেওয়া, সেইগুলোকে প্রতিফলিত হবে এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলোর আন্দোলন সংগ্রাম এবং বক্তব্যের মধ্য দিয়ে। এই কথাগুলো বলার নানান কারণ আছে। কারণ আপনারা জানেন যে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা যথেষ্ট পরিমাণ এখনো পর্যন্ত যে পরিমাণ আশা করা সবাই মধ্যে আশা সঞ্চার হয়েছিল যে 2018 30 ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে যে একটি সুন্দর সংসদ হবে যেখানে সরকার এবং বিরোধী পক্ষ সব পক্ষ থাকবে, কিন্তু কি ফলাফল সেই ফলাফল নিয়ে আলোচনা করতে চাই না। কেননা একটি বড় রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকের যে বিএনপি, সেই বিএনপি কিন্তু সংসদের বাইরে রয়ে গেল। ফলে এই বিএনপি যে এখনও সংসদে গেল না, সংসদের বাইরে থেকে গেল, এই কারণে কিন্তু একটি রাজনৈতিক পরিস্থিতি যে একেবারেই স্বাভাবিক, একেবারেই সংসদীয় পদ্ধতিতে যে সরকার চলছে বা সংসদীয় ব্যবস্থাটা কায়েম হয়েছে, সেটা কিন্তু অনেকেই মনে করছে না। সেই প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনের কিন্তু একটি অনেক গুরুত্ব আছে এবং যেই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলো কিন্তু লড়ছে। যদিও আমরা দেখছি যে 28 বছর পরে যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনের অনেকগুলো অসম্পূর্ণতা, অনেক কিছু অপূর্ণাঙ্গ দিক রয়েছে। যেমন 36টি আসনে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচন হয়ে গেছে, অর্থাৎ সেখানে ছাত্রলীগ বাদে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো প্রার্থী ছিল না, যেই কারণে তারা কিন্তু 3টি জিএস পদ সহ 36টি হল সংসদগুলোতে প্রায় 36টি পদ কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে গেছে। এটাও কিন্তু একটি অস্বাভাবিক ঘটনা। কেননা যে এতগুলো ছাত্র সংগঠন আছে, তারা প্রতিনিধি দিতে পারলো না, প্রার্থী দিতে পারলো না, এটি কিন্তু আসলে মানানসই না। যদিও ছাত্রলীগ বলছে এই দায়িত্ব নিতে পারে না, কোনো ছাত্র সংগঠনের যদি সাংগঠনিক দুর্বলতা থাকে, তারা যদি প্রার্থী দিতে না পারে, এই দায় তারা কেন নেবে? কিন্তু এটাও তো সত্য যে গত 10-15 বছরে বা 28 বছরে আমরা যদি ধরি যে কেবল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো তারা যেভাবে ক্যাম্পাস এবং হলগুলো দখল করে রেখেছে, ফলে প্রতিপক্ষ কোনো ছাত্র সংগঠনের বা প্রধান প্রতিপক্ষের ছাত্র সংগঠনের কিন্তু রাজনীতি করার সুযোগই সেখানে ছিল না, এবং তারা বলতে গেলে হল থেকে বিতাড়িত, ক্যাম্পাস থেকে বিতাড়িত। এই অবস্থায় একপাক্ষিক যে ছাত্র রাজনীতি বা দলীয় ছাত্র সংগঠনের যে আধিপত্য, সেই আধিপত্যের কারণে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। তারপরেও অনেকে আশাবাদী এই কারণে যে 28 বছর পর হলেও ডাকসু নির্বাচন তো হতে যাচ্ছে, এটি যদি নিয়মিত হতে থাকে তাহলে যে অসম্পূর্ণ বা অপ্রাপ্তির দিকগুলো আছে, সেই দিকগুলো কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে খুবই আশায় আছি। কারণ এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনের যখন শুরু হয়, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার চোখের সামনে মান্না আক্তার বাবলু, এরপরে সুলতান মুশতাক এবং তারপরে আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকন ছাত্রদলের 2 ভিপিজিএস ছিলেন, তাদের নেতৃত্ব দেখেছি। এবং এই ডাকসু থাকার কারণে কিন্তু অনেকে বলছেন যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু ত্বরান্বিত হয়েছে এবং মসজিদ খানের শিক্ষা কমিশনের বিরুদ্ধে একটি দুর্বার গণ আন্দোলন হয়েছিল। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেলিম, দেলোয়ার, জাফর, জয়নাল তারা কিন্তু নিহত হয়েছিল। ফলে একটি রক্তের দাগ আছে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেহের উপরে কিন্তু আন্দোলনের রক্ত আছে, ক্ষত আছে।
সুতরাং এর একটি গুরুত্ব আছে। এই কারণেই কিন্তু অনেকে বলছেন যে ডাকসুকে বলা হয় দেশের সেকেন্ড পার্লামেন্ট বা দ্বিতীয় সংসদ। এটার গুরুত্ব বিবেচনা করে ডাকসু প্রত্যক্ষভাবে ক্ষমতা পরিবর্তন করে না, কিন্তু পরোক্ষভাবে তারা যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয় তার মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে। শুধু ক্ষমতার পালাবদল 90-তে এরশাদের পতনের মধ্য দিয়ে ঘটেনি, 69-এর প্রবল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আইয়ুব স্বৈর শাসকের কিন্তু পতন ঘটেছিল। তখনও কিন্তু নেতৃত্ব ছিল ডাকসু। এই ডাকসু সেই ডাকসু যেই ডাকসুর নেতৃবৃন্দ ওই সময় তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুর রব 2 তারিখে 2রা মার্চ কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। 3রা মার্চ শাহজাহান সিরাজ ছাত্রনেতা, ছাত্রলীগের নেতা, তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। সুতরাং বাংলাদেশের সেই 52-র ভাষা আন্দোলন বলেন, স্বাধীনতা মুক্তিযুদ্ধের আন্দোলন বলেন এবং গণঅভ্যুত্থান বলেন এবং এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, সেই আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসুর একটি ভূমিকা আছে। ফলে এই ভূমিকার কারণে কিন্তু ডাকসুর নির্বাচনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক আশার দিক আছে, উদ্বেগের দিক তো আছে, সেই আশা উদ্বেগের দিকগুলো কিন্তু ব্যাখ্যা করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে প্রত্যাশা, মানুষ সেই যে ডাকসু দেখতে চায়, সেই ডাকসু কি সামনে আসতে যাচ্ছে? 11ই মার্চ 43,000 শিক্ষার্থী ভোট দেওয়ার মধ্য দিয়ে আবার সেই কি ডাকসুর ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে? আমরা সেটি দেখার